চারবাগ প্রাচীন পার্সিয়ান ধাঁচে গড়া, প্রকৃতি মানুষের কারিগরি বুদ্ধি আর শিল্পবোধ দিয়ে গড়া এই দিগন্ত ছোঁয়া বাগান। শেষ হেমন্তের সোনা রঙের আলো মিশে গেছে গাছের পাতায়, মখমল ঘাসে, বেগুনি, গোলাপি, হলুদ আরো কত রঙা ফুলের শাড়িতে। দিন শেষের সেই আলোয় ঝিলমিল করছে এই বাগানের মধ্যে দিয়ে বয়ে যাওয়া স্রোতস্বিনী। হাওয়াতে সামান্য শিরশিরানি, এখনো রোদ্দুরের সাথে পাল্লা দিতে পারছে না। পিচরঙা পারস্যের তুলতুলে শালটা গায়ে একটু জড়িয়ে নিল আরজু। বাগানের থেকে ঠিক দুধাপ উঁচুতে একটা ছোট ছাদ বারান্দার শেষ সিঁড়িতে বসে আছে সে। শ্বেত পাথরের ওপর নীল মিনাকারের ফুল সিঁড়ি আর মেঝেতে, নিচু পাঁচিলে সূক্ষ্ম জাফরির কাজ। শিল্পীর হাতের এই অপূর্ব কাজ যেন প্রকৃতির সাথে মিশে বেহেশতের একটা ঝলক নিয়ে এসেছে। আকাশের দিকে চোখ তুলে তাকালো আরজু। অতল নীল আকাশের মধ্যে একটা ছোট্ট নিখুঁত মেঘ। আরজুর মুখে ফুটে উঠল একটি বালিকা হাসি। শুয়ে পড়ল সে মেঝেতে। তার মাথার ঠিক ওপরে সেই তুলোটে মেঘ একটা আঙুল বাড়িয়ে দিল আকাশের দিকে। এবার মনে হচ্ছে ওই মেঘ তার আঙুলের ডগায়। না, মেঘের কোনো ভার নেই, একদম নিরাবলম্ব, হালকা। একটা ছায়া এসে পড়েছে, ঠিক যেন সদ্য যুবতী আরজুর উপচে পড়া সুখের মতো, নির্ভার, হালকা, মখমলি। আর ঠিক তার পিছন দিয়ে দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক বাসায় ফেরা পাখির দল। তীরের ফলার মতো আকৃতি, তার ঘন পলকে ঘেরা অম্বর রাঙা চোখের মণি এই আলোয় স্বচ্ছ। তাতে এসে ধরা পড়ল একখণ্ড মুহূর্ত, পাখির ছায়া, মেঘের ছায়া, এক আলস্য ভরা অপরাহ্ন। পিছনে পায়ের আওয়াজ। ধরপড় করে উঠে বসলো আরজু, শালটা দিয়ে ঢেকে নিল মাথা। পিছনে এসে দাঁড়িয়েছে তার শেহজাদা, তার খুররাম। ফুটে উঠল হাসি। দিনের শেষে নিজের মানুষ, দিনের শেষে প্রিয় বন্ধুর সাথে দেখা হওয়ার হাসি। হঠাৎ বেশ জোরে হেসে ওঠে আরজু। হাসতে হাসতে তার ঈষৎ গোলাপি হয়ে ওঠা মুখ ঢাকা দেয়। এ দেখো, হাসছো কেন আরজু? এ তোমার কখন কিসে যে এত হাসি পায়? তবসুমের কাণ্ড দেখে। ওই দেখো দেখো, ওই গোলাপ বাগানের পাশ দিয়ে কেমন জোরে ছুটলো। খুররাম বিস্মিত হয়ে তাকালো। সত্যিই তো, এখন অনেক দূর দিয়ে আপেল বাগানের পাশ দিয়ে মিলিয়ে যাচ্ছে আলু থালু ফিরোজা রঙের ওড়না। হ্যাঁ, কোথায় যাচ্ছে? তবসুম আমার সাথে কিরকম লেগে থাকে তুমি তো দেখেছো, কিন্তু তুমি এলেই দেখবে ও পালায়। তো ভালোই করে, আমাদেরকে একটু আলাদা করে সময় কাটাতে দেয়। খুব বুদ্ধিমতী মেয়ে তোমার সখী। বলতে বলতে আরজুকে একটু কাছে টেনে নেন শেহজাদা। খুররামের বুকে আলতো একটা চড় মারে আরজু। না শাহজাদা, আমাদের একান্ত সময় দেওয়ার জন্য ওর ওরকম পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই। ধীরে সুস্থে একটু আড়ালে চলে গেলেই হয়। তাহলে ভাবো শাহজাদা, ভাবো। কি ভাবতে বলছো সেটাই তো বুঝতে পারছি না। তুমি এখানে থাকলে, আমার সাথে থাকলে, কে অথবা কারা একা থাকবে? এই, আমি এখানে থাকলে কে বা কারা একা থাকবে? এই, আমি এখানে থাকলে যারা সব সময় আমার কাছে থাকে তারাই একা হবে, মানে আমার দেহরক্ষীরা, মানে পারভেজ আর গুরুমুখ।
আরজুর মুখে হাসি, মাথা নাড়ছে ওপরে নিচে। পারভেজের বয়স 40-এর বেশি, ব্যস্ত সংসারী। গুরমুখ তরুণ, সুদর্শন, কিন্তু বিধর্মী এবং বিবাহিত। হুম। শাহজাদা, আমি নিজে কয়েকদিন আগেই বুঝেছি, আর আমার কাছে এখনো কোনো প্রমাণ নেই। আরো কটা দিন লক্ষ্য করি। তুমি চিন্তা করো না শাহজাদা। কয়েক মুহূর্ত নিজের হাতের দিকে আনমনা হয়ে তাকিয়ে রইলেন আরজু। জানো খুররাম, আমি লক্ষ্য করে দেখেছি, কোনো পরিস্থিতিতে একজন মানুষ কি আচরণ করবে সেটা আন্দাজ করা যায়। কেননা মানুষের চিন্তা ভাবনার বেশিরভাগ একটা ধারাতে চলে, একটা ছাঁচ থাকে। মানে? ধরো, মানুষ যেটা হাতে করে তৈরি করে সেটা তো তার কল্পনার প্রতিফলন। যেমন ভাবো, এই বাঘ, এ তো মানুষের তৈরি। বেগুনির পর গোলাপি, তারপর লাল, তারপর হলুদ ফুল, তারপর সবুজ ঝাড়, তারপর জল। আবার ওই পারেও তাকিয়ে দেখো, অবিকল তাই। হলুদ, লাল, গোলাপি, বেগুনি, ওইদিকে আপেল বাগান, তারপর নাশপাতি, তারপর চিকু। এমনকি শাহজাদা, এই মিনাকারির কাজ দেখো, কিছুটা দেখো পরপর, তারপর তুমি ধরতে পারবে এরপর কি আসবে, সোনালী রঙের ফুল নাকি নীল লতা পাতা। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু মানুষের মন? হ্যাঁ, এর থেকে হয়তো অনেক জটিল পথে চলে, কিন্তু খুব মন দিয়ে লক্ষ্য করলে আন্দাজ করা যায়। কই, আমি তো কিছুই বুঝি না সেভাবে আরজু। এত লোক দেখি। তুমি ব্যস্ত থাকো কাজের কথায়, আমি খেয়াল করার সময় পাই। ভালো লাগে লক্ষ্য করতে, দাসী, সহচরী, মহলের অন্য মহিলাদের, কে কাকে কি বলছে, তার উত্তরে সে কি বলছে বা বলবে, কোনো গন্ডগোল হলে কে কি আচরণ করবে। ও, ভালো কথা, এই প্রসঙ্গে মনে পড়লো, লক্ষ্য করে দেখছি তোমার ছোট আম্মি নুরজাহান হঠাৎ তোমার উপর একটু বেশি সদয় হয়ে উঠেছে। তোমাকে ঘন ঘন এত্তালা দিচ্ছেন, তোমার প্রশংসা করছেন। ঠিক কথা আরজু, রাজকার্যের বিভিন্ন বিষয় আলোচনা করবার জন্য আজকাল আমাকে ডেকে পাঠাচ্ছেন। শাহরিয়ার আর আমার সাথে প্রায়ই আলোচনা করছেন একটা মসজিদ বানানোর ব্যাপারে। এছাড়াও জানো, ছোটি আম্মি দাওয়াত দিয়েছেন আমাকে আর শাহরিয়ারকে। হ্যাঁ। হঠাৎ ভীষণ চমকে গেল আরজু। কি হলো? দাঁড়াও, দাওয়াত দিয়েছেন? তোমাকে আর শাহরিয়ারকে? আর কেউ জানে? না। কেন বলো তো? শাহরিয়ারের নতুন হাবিলিতে আসছে জুম্মাবারে। কয়েক মুহূর্ত গাঢ় নিস্তব্ধতা। বিকেলের রংটাও কেমন হঠাৎ কালচে হয়ে এলো। তোমার ছোটি আম্মি নুরজাহান মানে মেহেরুন্নিসা, তাকে তো আমি ছেলেবেলা থেকে চিনি। সে আমার বুয়া, কোনো উদ্দেশ্য ছাড়া সে কিছু করবে এরকম বদনাম তাকে কেউ দিতে পারবে না। শাহজাদা, আমার ভয় করছে। তুমি একদম এই দাওয়াত রাখতে চেও না। আমার মন খুব কুডাক ডাকছে। কি মনে হচ্ছে তোমার আরজু? নকশাটা দেখো খুররাম, নিজের কোনো স্বার্থ না থাকলে যে একটা আঙুলও নাড়াবে না, সে তোমাকে দাওয়াত দিচ্ছে। বুয়ার মাথায় কিছু একটা চলছে, হঠাৎ করে তোমাকে আপন করতে চাইছেন, গুরুত্ব দিতে শুরু করেছেন। কেন? কিছু একটা, কিছু একটা চাইছেন তোমার থেকে। কি? কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আরজু সামনে নীলচে হয়ে আসা আবছা অন্ধকারের দিকে, যেন ওখানেই রয়েছে ওর প্রশ্নের উত্তর। দীর্ঘ এক নিস্তব্ধতা, তারপর প্রায় ফিসফিসানির মতো আরজুর স্বর। আব্বু তোমাকে পছন্দ করেন, এই মুঘল সালতানাতের ভবিষ্যৎ তোমাকে করতে চান। বুয়া সেটা চাইবেন না।
তিনি তার দামাদ শাহরিয়ারকে তখ্তে বসাতে চাইবেন, আর তার জন্য তোমাকে রাস্তা থেকে সরানো প্রয়োজন হয়ে উঠছে, শাহরিয়ারের রাস্তা থেকে, তখ্তের রাস্তা থেকে। কি করব আমি আরজু? রাজসভায়, প্রাসাদে ছোটি আমি নিজের লোক ভর্তি। আরজু তাকিয়ে আছেন সামনে। গলানো মোমের মধ্যে পিচের কমলা গোলাপি মিশিয়ে দিলে যেমন রং হয়, তেমন আভা তার ত্বকে। কোমর ছাপানো বাদামি কালো চুলে যেন সূর্যের শেষ রশ্মিটুকু মিশে গেছে। কৈশোরের সারল্য এখনো তার গোলাপ কুঁড়ি ঠোঁটে। শাহরিয়ার সুরা ভালোবাসে, তুমি তাকে দাওয়াত দাও। খাস পারস্যের সুরা পান করবে বলে তোমার অনুচর শামীমের বাড়ি। খবরটা তুমি আর শামীম আর শাহরিয়ার ছাড়া আর যেন কেউ না জানে। তারপর মুঘল সালতানাতের ভবিষ্যৎ মালেকা একবার তাকালো নির্নিমেষে তার স্বামীর দিকে। তারপর বাকিটা কিভাবে মেটাবে সেটা তো তুমি আর শামীম ঠিক করবে। তখ্তে তো একজনই বসে, শাহজাদা। সদ্য ওঠা চাঁদের আলোয় তার চোখ গভীর কালো, তাতে অন্ধকারেরই ছায়া। আর ধরা পড়ে রইল এক টুকরো সময়, আর একটা চক্রান্ত, আর একটা মৃত্যু লেখা হয়ে গেল। অনেকগুলো বছর কেটে গেছে। মুঘল সম্রাট শাহজাহান আর তার প্রিয়তমা রানী মুমতাজ মহল রাজত্ব করছেন। তাদের প্রেম এখন মানুষজনের কাছে গল্প কথা। মুমতাজ মহলের নামটাও সম্রাটেরই দেওয়া। এখনো বাদশাহ কোনো উপলক্ষে রাজধানীর বাইরে গেলে তার প্রিয়তমা বেগম তার সঙ্গে যান। প্রাসাদে মন টেকে না তার। বড় হয়ে যাওয়া সন্তানরা প্রাসাদে থাকে, ছোটরা সাথে যায়। তাদের দেখাশোনা করবার জন্য অজস্র লোকজন, দাসদাসী। সেই কিশোরী বেলার মনটা পাল্টায়নি আরজুর। এখনো যেখানেই থাকেন, আশপাশ থেকে অনেক কিছু শুষে নিতে চায় তার কৌতূহলী মন। ছেলেরা যখন পড়ে তিনি শোনেন। সভায় ভালো সঙ্গীত পরিবেশন হলে, শায়েরি পাঠ হলে তিনি নিয়মিত শ্রোতা। আড়ালে বসে মল্লযুদ্ধ দেখেন প্রাসাদ প্রাঙ্গণে। বিদেশ থেকে পর্যটক এলে রাতে বাদশাহের কাছে আবদার করেন তাদের গল্প বলার। তবে প্রথম যৌবনের সেই রাত জাগার সময় পেরিয়ে গেছে। মহলে আসতে দেরি হয় শাহজাহানের। খুব ক্লান্ত থাকেন তিনি। কথা বলতে বা শুনতে ইচ্ছে করে না তার। এখনো অভিমান করেন মুমতাজ। তার পরের মুহূর্তেই পরম উৎসাহে নিত্য নতুন বিষয় কথা বলতে থাকেন তিনি। এখনো পেরিয়ে যাওয়া সময়, একঘেয়ে বিলাসবহুল রাজকীয় জীবন নিস্পৃহতা আনেনি তার মধ্যে। এখনো তার শাহজাদার কাছে তিনি সেই আরজু। শাহজাদার ক্লান্তি সেভাবে চোখে পড়ে না তার, আপন মনে কথা বলে যান। শুনতে শুনতে ঘুম নেমে আসে শাহজাহানের চোখে। খুররাম, তুমি এত গরমে কখনো তালাও এর পানিতে চান করেছো? হুম হুম আমার কয়েকজন দাসী গল্প করছিল, ছোটবেলায় ওদের গ্রামে একটা তালাও ছিল, সেখানে ডুব দিয়ে ওরা নিজেদের কথা বলতো। বেশ দূর থেকে বলা কথা নাকি জোরে শোনা যেত। খুব অদ্ভুত লাগছিল কিন্তু। কিরকম খেলা বলো তো? প্রথমে একজন জলের ওপর ভেসে দূরে আর একজনকে একটা কথা বলল, কথাটা শোনা গেল না। তারপর দুজনেই যেখানে ছিল সেখানেই পানিতে ডুব দিয়ে ওই কথাটা বলল, দূরত্বটা সমান। তখন কিন্তু একদম সাফ শোনা যাচ্ছে। ভাবছিলাম এটাই সারাদিন। কি করে এরকম হতে পারে বলো তো? আবার আবার ঘুম পাচ্ছে। আচ্ছা বাবা, আর একটা কথা শুনে নাও। কবে থেকে তোমাকে বলবো ভাবছি, আর ভুলে যাই। এত কথা কি করে বলে আরজু? আঠার মতো জড়িয়ে আসছে চোখের পাতা।
সমস্ত শরীরে ঘুমের রিমঝিম, তালাবের পানি, তার মধ্যে দিয়ে শব্দ। এত এসো, শোধ। আলিঙ্গনে জড়িয়ে নিলেন তাকে। কানের কাছে প্রায় ফিসফিস করে বলছে আরজু, গত মাসের কথা মনে আছে খুড়রা? কি সুন্দর লেগেছিল নর্মদাতে চাঁদনি রাতের সাহেব। রাতে সাদা পাথরের পাহাড়ে ওই অপূর্ব জলপ্রপাত। আমার মন থেকে চাইনি, যাবেও না। তুমি কখনোই শ্বেত পাথরের একটা হাভেলি বানিও। খুররামের চোখগুলো একটু খুলে গেল। ভেবে দেখো খুড়রা, চাঁদনি রাতে সেই প্রাসাদ ধবধবে সাদা, ভোরের আলোয় গোলাপির ছোঁয়া, আর সাঁঝের ঝিকিমিকিতে হালকা নীল। কি অপূর্ব হবে বলো তো? কথাগুলো ভেসে রইল থির থির করে কাঁপতে থাকা ফড়িংয়ের ডানার মতো, আবছা সুরের মতো বাদশাহার গভীর সুষুপ্তির মধ্যে। কাটতে থাকে সময়। গ্রীষ্মের এক সন্ধ্যায় মহলে একটু তাড়াতাড়ি ফিরেছেন শাহজাহান। আজ কাজের চাপ একটু কম ছিল। এসে দেখেন তাদের খাস মহলের চারদিকে একটু সাজো সাজো রব, হাওয়াতে একটু উল্লাস। হালকা নীল পোশাকে বেগম আজ আরো সুন্দরী। আবার গর্ভবতী তিনি, তার পাকা গমের মতো দ্যুতিমান ত্বক, অতলান্ত চোখ, এখনো কারো দিকে তাকিয়ে হাসলে তার ছোঁয়া সিধে ঢুকে যায় সামনের মানুষটার মধ্যে, উষ্ণ করে তোলে হৃদয় অতি বেরঙিন ঠান্ডা দিনেও। রাত্রের আহারের পর তারা বাইরে এলো। ভেতরে আজ বড় গুমোট। ঠান্ডা পানি ছেটানো খসখস জ্বালা ধরানো উষ্ণতা কমাতে পারছে না। তাদের খাসমহলের বাইরে প্রশস্ত ছাদ, আশপাশ বাগিচায় ঘেরা। দূরে দূরে দু একটা প্রাসাদের অবয়ব, অন্ধকারের মধ্যে আর একটু জমাট অন্ধকার। তারা খানিকটা আগে পেছনে করে হাঁটছিলেন। রাত্রি বাড়ছে, গুমোট কেটে একটু এলোমেলো হাওয়া দিতে শুরু করেছে। ছাদের ঠিক মাঝখানে একটা মহার্ঘ গালিচা পাতা, তার উপর ইতস্তত তাকিয়া ছড়ানো। মাঝখানে সুদৃশ্য ঝালর লাগানো পাখা হাতে অপেক্ষা করছে দুজন দাসী। অন্যমনস্ক প্রায় চলতে চলতে হঠাৎ গালিচার মাঝখানে চোখ পড়ল। গালিচার ঠিক মাঝখানে শ্বেত পাথরের একটা শতরঞ্জ ছক। কি ব্যাপার বেগম, এখানে শতরঞ্জ খেলবে কে? আপনি শহনশাহ জাহাঁপনা শাহজাহান। আমি? কার সাথে? আমি জাহাঁপনা। এই অধীনাকে একটু সুযোগ দিন। বিস্ময়ে বেগমের মুখের দিকে তাকিয়ে রইলেন শাহজাহান। তুমি? তুমি কি করে শিখলে? অনেক দিনের ভুলে যাওয়া বালিকার হাসি ফুটে উঠল মুমতাজের মুখে। জাহাঁপনা, অবরোধের মহিলাদের কেউ কেউ শতরঞ্জে যথেষ্ট দক্ষ, তারাই শিখিয়েছে। বাকিটা আমি অভ্যেস করেছি। অনেক দিন বাদে একটা নতুন উৎসাহের ছোঁয়া লাগলো শাহজাহানের মনেও। দুজনে খেলতে বসলেন। প্রথমে খেলার ছলে বেগমের খেয়াল মনে করলেও ধীরে ধীরে প্রতিপক্ষের ক্ষমতা বুঝতে থাকেন তিনি। খেলায় ডুবে যান দুজনে। প্রহর গড়াতে থাকে। এই নিন জাহাঁপনা, কিস্তিমার। আপনি 3 বার হারলেন এই নিয়ে। খুব ধীরে ধীরে মুখটা তুলে তাকালেন তিনি। প্রথমবার থেকে গরম লাগতে শুরু করেছিল। একে একে খুলে রেখেছিলেন আংটি, মুক্তোর মালা। কিভাবে হারলেন শেষ খেলাটা, কি দ্রুত গতিতে! প্রথমে আরজু এক সৈন্যকে পাঠালো, তিনিও একজনকে। তারপরে ওর উটটাকে এগিয়ে দিল। 3 বার বাজিতে হেরে বাদশার একটু হুঁশ হয়েছে। কিছুক্ষণ ভাবলেন, তারপর এগোলেন ঘোড়াকে। তারপরে পুরো চমকে দিয়ে
মুমতাজ ওর রানীকে রাখলো দু ঘর সামনে, আর একটা সৈন্য দিয়ে সামলাতে গিয়ে ওর রানী এদিকে কিস্তিমার। চোখ তুলে দেখেন বেগমের দু চোখ আনন্দে জল করছে। জানতাম খুররাম, হারবে তুমি, চার চালে হেরে ভূত। মুমতাজ ইশারা করে কাছে দাঁড়িয়ে থাকা সহচরীকে ডাকলেন, কানে কানে কিছু বললেন। সে অন্দরমহলে ঢুকে গেল। কিছুক্ষণ বাদে খুব সন্তর্পণে দুই হাতে ধরে নিয়ে এলো রাজ মুকুট। মুমতাজের কাছে গিয়ে তার হাতে তুলে দিল। জাহাপনা, এইবার আপনি বাজি ধরেছিলেন আপনার সাম্রাজ্য। হিরে চুনি পান্না বসানো রাজ মুকুট অন্ধকারেও ঝলমল করে উঠল। মাথায় মুকুটটা পড়ে এক ঝটকায় উঠে দাঁড়ালেন তিনি। আমি মুমতাজ মহল, মুঘল সালতানাতের অধীশ্বরী, সালেমা মেহের। কাল আমি এই তাজ পরে তখতে তাউসে বসবো। খিলখিল করে হেসে উঠলেন তিনি। আশেপাশে থেকে চমক ভেঙে জেগে উঠল পাখিরা তাদের বাসায়। তাদের ডানা ঝাপটানোর শব্দ রাত্রির নিস্তব্ধতায়। একখানা মেঘ এসে আড়াল করে দিল চাঁদের মুখ। আধো আলো ছায়ায় একটু আধার যোগ হলো, তাতে বাদশার মুখ প্রায় দেখাই যায় না। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মুমতাজের দিকে। গহীন স্তব্ধতা, কানে শুধু লক্ষ কোটি ঝিঝির আওয়াজ। হঠাৎ থেমে থেমে কেল্লার ওপর দিকের প্রাঙ্গণ থেকে ভেসে আসছে চাপা গর্জন হাতিশাল থেকে। শেহজাহানের অসচেতন শ্রবণের মধ্যে ঢুকে যাচ্ছে রাত্রির শব্দতা, নৈঃশব্দ। তাকিয়ে আছেন সাম্রাজ্ঞের দিকে। একটু দূরে দাঁড়িয়ে আছেন তিনি। হেসে হেসে পাশে দাঁড়ানো দুই সহচরীর কাছে বর্ণনা করছেন কি করে সম্রাটকে হারিয়ে জিতে নিয়েছেন এই রাজমুকুট। হাওয়া দিক বদল করছে, কথাগুলো হাসি অস্পষ্ট। সব শব্দ এসে পৌঁছচ্ছে না সম্রাটের কানে। ভাগ্যিস শব্দগুলো আসছে না এত দূর। অন্ধকারে যেন সম্রাটের চোখ দুটো একটু সাপদের মতো দেখাচ্ছে। সেই কবে থেকে কথা বলে চলেছ তুমি আরজু? কবে থেকে? কতদিন আগে নিকাহ হয়েছিল আমাদের, আর কত কথা বলবে তুমি? কেটে গেছে অনেকগুলো বছর। আগ্রা কেল্লার একটা নির্জন ছোট কামরায় এক অতি সাধারণ বিছানায় শুয়ে আছেন মুঘল সালতানাতের সবচেয়ে বিলাসী সম্রাট। সেই কামরায় একটাই জানলা, জানলার দিকে মুখ করে শুয়ে আছেন তিনি। শরীরে কোনো শক্তি নেই আর, বিছানা থেকে উঠতে পারেন না, চানও না। বাইরে সকাল না বিকেল দিশা করতে পারেন না। যখন উঠতে পারতেন মাঝে মাঝে উঠে জানলায় দাঁড়িয়ে তাকিয়ে থাকতেন যমুনার ওপারে। এখন সারাদিন কাটে এই নিঃসঙ্গ বিছানায়। অশক্ত মস্তিষ্কে ভিড় করে আসে কত ঘোলাটে স্মৃতি। কিছু মুখ ভেসে আসে, কিছু কথা, সন্তানদের, ভাইদের, মুমতাজের। কতজনের ইন্তেকাল হয়ে গেছে, আকার নিতে পারে না কোনটাই আর। শুধু একটা সত্য, তার মস্তিষ্কে হীরের মতো দ্যুতিমান। যমুনার ওপারে তার আছে তার তাজ, তার স্বপ্ন সম্ভব। তাজই তাকে বয়ে নিয়ে যাবে হিন্দুস্তানের ইতিহাসে। তাজমহল চাঁদনি রাতে ধপধপে সাদা, ভোরের আলোয় গোলাপির ছোঁয়া, আর সাঁচের ঝিকিমিকিতে হালকা নীল।
কে যেন বলেছিল, কে কে ঘুম আসে খুব। ঘুম ভেঙে গেল একটা অস্বস্তির মধ্যে। বুকের মধ্যে কেমন যেন একটা দম বন্ধ করা অনুভূতি। মাথাটা কেমন হালকা লাগছে, শরীরটাও। খুররাম, কোথা থেকে আসছে? বহু দিনের চেনা আওয়াজ, অনেক কালের ভুলে যাওয়া আওয়াজ। আরজু, আছি তোমার পাশে। আমি মানে? হ্যাঁ, আমি তো অনেক দিন এখন এখানে, অনেক অনেক বছর একা। ভাবতাম খুব, কি হলো, সুস্থ ছিলাম তো একদম। বাচ্চাটাও পাশে একদম নড়াচড়া করছিল, তন্দুরস্ত। ঘুম থেকে ওঠালো তাবাসুম, বলল, বেগম আপনার মুখ চোখ দেখে খুব ফ্যাকাশে দেখাচ্ছে, অনেক খুন বেরিয়ে গেছে, আপনার খুন দরকার। হেকিম ওষুধ পাঠালো, আমি দুধে মিশিয়ে এনেছি। কিসের ওষুধ ছিল ওটা? তারপরেই তো কি হলো বুঝলাম না, ঘুম ভাঙলো এখানে একা। বুঝতে কত সময় লাগলো। আমাকে দাফন করা হয়েছে। একটা ঝোড়ো দীর্ঘ নিঃশ্বাসে ভরে গেল শাহজাহানের কবর। কি যেন হেঁটে চলে বেড়াচ্ছে, এই আশেপাশে খসখসে আওয়াজ। দম বন্ধ, গায়ের কাছে দম বন্ধ। ভয় পেও না, দিন রাত্রির শোনা যায়। মাটির নিচে আওয়াজ খুব জোরালো, জাহাপানা। মানে? আচ্ছা খুররাম, অনেক কাল আগে একদিন তোমাকে গল্প করেছিলাম, তোমার মনে আছে? জলের মধ্যে দিয়ে শব্দ নাকি বেশি শোনা যায়। ভেবে দেখো, দুটো দেয়ালের ব্যবধান আছে তোমার আমার মাঝে, তাও আমার কথা তুমি খুব ভালো শুনতে পাচ্ছ। এখন বুঝেছি, পাথরের দেয়ালের মধ্যে দিয়ে শব্দ শোনা যায় অনেক বেশি, বোধহয় জলের চেয়েও বেশি জোরে। কোনো অসুবিধা হবে না আমাদের। কত গল্প শোনার আছে, কত কথা বলার আছে, কতদিন ধরে অপেক্ষা করছি। জানতাম তুমি আসবে। অন্তহীন সময় সামনে, মাটির ওপর দিয়ে কুলকুল শব্দে বয়ে যাবে এক নিরন্তর নদী। আবহমান কাল মানুষের মুগ্ধতার গুঞ্জনে ভরে থাকবে তার তাজের আনাজ কানাজ। কবরের অন্ধকারেও চোখ বন্ধ করে ফেললেন সম্রাট। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول